আব্দুর রহিম, আপনি ওই অন্য করছে না? আব্দুর রহিম, আপনি কি শুনতে পাচ্ছেন? ম্যাম শুনতে পাচ্ছি। আপনি তো অন্য করছে, অন্য ক্লাসে না এসে আপনি 7টার সময় আসতেছেন। আপনি 7টার সময় অন্য ক্লাসে আসছেন কেন? আপনি অন্য আপনার ক্লাসটাতে ছিলেন না যে? বুঝতে পার- আপনি এখন থেকে 6টা থেকে বুঝতে 7টায় পারি। ক্লাসটায় থাকলেন, ঠিক আছে? আচ্ছা। লিভ নিয়ে নেন। আপনার অ্যাটেন্ডেন্স নাই কারণ আপনি আপনার টাইমে ক্লাসে আসেননি। ইমরান নাজির, বাকিদের আসতে বলেন। কেমন আছেন ইমরান ওকে নাজির? ম্যাম। হ্যাঁ, সবাইকে আসতে বলেন। আমরা শুরু করছি। আমরা কতটুকু সিলেবাসের আগাইছি? আমরা কি কি পড়ছি বলেন তো? আমরা পড়েছি কি কি? অফ ফ্রেন্ডশিপ, অফ স্টাডিজ, অফ ডেথ, অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। একটু দেখে নেন। ফ্রান্সিস বেকন নিয়ে আমাদের মিড টার্ম থাকবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম তারানা। আমরা কি কি সিলেবাসে পড়ছি একটু বলেন তো? ম্যাম, অফ স্টাডিজ, অফ ফ্রেন্ডশিপ, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ। আচ্ছা, তাহলে আমাদের কিছুই বেশি বাকি নাই। অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন বাকি, আর অফ ডেথ বাকি, ঠিক না? সিলেবাস ডান, তাহলে আজকে হয়ে যাবে। সবাইকে আসতে পারেন, আমরা শুরু করছি উইদিন 5 মিনিটস। ঠিক না? অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, অফ ডেথ, এই দুটাই তো বাকি নাকি? কারণ আমাদের অ্যারিওপাজেটিকা কিন্তু জি ফাইনালে ম্যাম। চলে যাবে। অ্যারিওপাজেটিকা মিডে রাখছি না, কারণ সিলেবাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আই থিঙ্ক ইটস এ গুড ডিসিশন। কি বলেন? জি ম্যাম, পারলে ডেফিনেটলি ম্যাম। আরেকটু কমায় দেন ম্যাম। না না, আর কমবে না, এটাই ঠিক আছে। 5টা ছোট ছোট পিচ্ছি পিচ্ছি, আর কি বাচ্চা তো এগুলা। ম্যাম, অফ ডেথ এটা আহ, আচ্ছা, এই যে জন মিল্টনের বায়োগ্রাফি বলেছিলেন, এটা কিসের ম্যাম? মানে এটা কি এই যে এগুলো ফাইনালে, ইসে ফাইনালে, যাবে ফাইনাল? ফাইনালে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনাদের কোর্সের নাম অনুসারে 17th সেঞ্চুরি প্রোস অ্যান্ড ড্রামা, প্রোসের ডেফিনেশন, তারপরে ড্রামার ডেফিনেশন, 17th সেঞ্চুরির ফিচার্স গুলা কি 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 আছে, এবং এই ফ্রান্সিস বেকন এবং 5টা এসে, এইগুলা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? সব পড়ে আসবেন ওকে ম্যাম। যাতে সমস্যা না হয়। 20 তারিখ থেকে এক্সাম। আমরা পরীক্ষার আগে মনে হয় আর ক্লাস পাচ্ছি না, ঠিক না? ম্যাম, জি ম্যাম। এক্সামের জন্য একটু স্পেসিফিকলি কি কি পড়বো একটু বলে দিবেন? আচ্ছা, ওটা দিয়ে দিব বৃহস্পতিবারে। ওকে ম্যাম, থ্যাংক ইউ।
আপনাদের সব কোর্স কেমন চলছে? কেমন চলছে দিনকাল আপনাদের? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো চলছে ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো খুব সুন্দর গান গেয়েছিলেন। তো আর কোনো সামনে অন্য কোনো অকেশন বা অনুষ্ঠান আছে? Welcome to yet another easy analysis session of কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছুতে সামনে কিছু আছে আরো আমাদের? ম্যাম এখন পর্যন্ত তো নোটিফিকেশন পাইনি, তবে যদি পাই সেক্ষেত্রে চেষ্টা করবো ম্যাম জয়েন করার জন্য। আচ্ছা, ডেফিনেটলি। আমরা এখন দেখছি অফ প্যারেন্টস এন্ড চিলড্রেন, খুবই ইজি এটা, যা শুনে নিব। আপনারা এটা বুঝবেন, এটা সোজা। আমার এখানে মাউস ঝামেলা করতেছে আজকে। Francis Bacon's essays from Essays, Counsels of Civil and Moral with Ace the English Hub. We have already discussed 3 of Bacon's essays. Subscribe to our channel to receive timely updates of our videos. Our essay for today's analysis is Of Parents and Children. Of Parents and Children can be called an argumentative essay or a suggestive essay which provides thoughts that would help parents bring up their children. Bacon comments about the relationship between parents and children, along with the pros and cons of having children. In this essay, he provides the reader with certain suggestions for the upbringing of children. He tries to rectify certain common practices concerning children that are followed in every society. Bacon begins his essay by stating that the emotions of parents, be it grief, fear, or joy, are kept by them as private or personal. Parents work hard and enthusiastically struggle in hope that their children will live a life of content, but they find it hard to bear the misfortunes of their children. They fear that their own misfortunes would have an impact on their children. Though children are the blessing of God, they increase the anxieties of parents. Parents hope that they would continue living their life through their children. Every living species reproduces and extends its species. However, man alone has the quality of memory, rewards, and noble works. Bacon points out one advantage of not having children. Childless men are inclined to do more noble works because they have nothing to leave behind them. They want to leave their good deed to benefit mankind. Bacon views the unequal affection of parents in some families towards their children as unjustified. Parents tend to discriminate between children, especially on behalf of the mother. He quotes the words of Solomon as evidence. A wise son rejoiceth the father, but an ungracious son shames the mother. If a son does something appreciating, he is the father's son. But if a son does something shameful, the mother is more grieved. He mentions that in many families, the eldest children are respected and the youngest spoiled by excessive love, while the middle children are ignored. This is also not justifiable, as many of the middle children prove their worth and bring fame to their families. Parents should not be miserly in giving pocket money to children. If the pocket money is too low, then the children would try every method to earn money deceitfully. It also makes them more prone to luxury and excess when they have plenty at hand. Parents should exercise their authority, but with a free rein. Parents from all sects of life sometimes create competition among their children. This will increase hatred, jealousy, and enmity among brothers and sisters. He points to the Italians who do not make any difference between the son and the nephew. They care for the nephews as much as they do for their own children. The nephews sometimes resemble them more than their own children.
Bacon believes that parents should choose the right profession for their children. In certain exceptional cases, children can make the decision. For example, if he has a strong feeling for a specific field. Bacon concludes the essay by illustrating that the younger children are mostly fortunate and good at making their careers, but they end up squandering all their wealth when the elder one is disinherited. The essay is known for its brevity. The subject matter of the essay is relational. Bacon is a teacher in this essay, and every parent can learn something from him. He compares with his use of epigrams. The essay has clarity in ideas. It is philosophically rich and is relevant even today. The essay is a guide to parents in bringing up children in such a way that they have a successful future. Do subscribe to our channel for more content. See you on Thursday with Grammar Review. এটা কি বুঝেছেন? কি বুঝেছেন আপনারা? Sir Richard Steele was an Irish playwright and politician. Yes, anyone? কি বুঝেছেন? ম্যাম আমার একটা ফোন কল এসেছে তো অফিস থেকে, ম্যাম একটু ম্যাম। ওকে, ওকে। অফ কি বুঝলেন আপনারা? প্যারেন্টস এর রেসপন্সিবিলিটিসটা কি আর চিলড্রেনদের কি? এনিওয়ান? কেউ আছেন ক্লাসে? এখানে কি বুঝাইতে চাইতেছে উনি? বলেন তো একটু। এনিওয়ান বলেন একটু। হ্যাঁ বলেন। ম্যাম আসলে আমি লেট করে জয়েন করেছি তো আমি পুরোটা শুনিনি। আবার একটু শুনে নেন, তারপরে আমরা জাস্ট এরপর ডেটটা হলেই হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের সব কোর্সের অবস্থা কেমন এখন? কেমন চলছে? পরীক্ষা তো জানেন আমাদের 20 তারিখ থেকে। জি ম্যাম চলছে ভালোই। আলহামদুলিল্লাহ। আপনাদের কোর্স ম্যাম জাস্ট একটা কোর্স, ওই যে আমাদের নাজিয়া ম্যাম ছিল, উনি তো চেঞ্জ হয়েছে, তো তামান্না ম্যামের ক্লাস হচ্ছে, আমরা মাত্র ফুল ক্লাস একটা পেয়েছি ম্যাম। তো আচ্ছা, হোপফুলি আজকে ক্লাসটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে ম্যাম। ওকে ইনশাআল্লাহ। ওই ক্লাসটা কে নিচ্ছে? এখন নতুন তামান্না কোনো ম্যাম। তামান্না ম্যাম কেমন লাগছে? জি ম্যাম, মাশাল্লাহ ম্যাডাম অনেক ভালো। আচ্ছা, মাশাআল্লাহ। ম্যাম কোন স্টাইলে পড়ায়? সবারই একটা স্টাইল থাকে ম্যাম না?
হ্যাঁ বলেন। হ্যাঁ, ম্যামের পড়ানোর স্টাইলটা ম্যাম একটু স্লো, বাট মানে ধরে ধরে বোঝায় দেয় ম্যাম, একদম বাচ্চাদের যেমন ধরে ধরে খাওয়াই দেয় ওরকম। আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের অনেক মিস গেছিল, একটু সমস্যা হচ্ছিল, এখন আর সেই সমস্যাটা নাই। আমরা এখন অফ ডেথ পড়ে ফেলবো, এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, so আপনারা দেখতে পাবেন, সমস্যা হবে না। আজকে রনি আছে, জান্নাতুল রিহান আছে, সবাই আছে জিন আজকে। সাজ্জাদ আল মারুন, আপনি আসেন নাই? সাজ্জাদ আল মারুন, আচ্ছা। জাকিয়া আজকে আসেনি। আমরা এখন অফ ডেথ ফ্রান্সিস বেকনের এটা নিয়ে আলোচনা হবে, এটা একটু শুনে নেবেন, খুবই ইজি এটা, আপনারা পারবেন ইনশাল্লাহ, বিশ্বাস করি আমি এটা। আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিন শেয়ারে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ফ্রান্সিস বেকনের এসে অফ ডেথ। ফ্রান্সিস বেকনের প্রত্যেকটা এসে খুবই প্র্যাকটিক্যাল ছিল, যা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অফ ডেথে ফ্রান্সিস বেকন বলেন, বাচ্চাদের জন্য অন্ধকার যেমন ভয়ঙ্কর এবং বড়দের জন্য মৃত্যুটাও তেমন ভয়ঙ্কর। তবে মৃত্যুর চেয়ে মৃত ব্যক্তির যে আশেপাশের পরিবেশ রয়েছে, সেটা কিন্তু মৃত্যুকে আরো ভীতিকর করে তোলে। এছাড়া তবে বিভিন্ন ধরনের ফেমাস সম্রাট ছিলেন, যারা মৃত্যুর সময়ও স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন। এসব কিছুই এই এসেতে বলা হয়েছে। তাহলে শুরু করি। শুরুতে দেখা যায় বলেন, ম্যান ফেয়ার ডেথ অ্যাজ চিলড্রেন ফেয়ার টু গো ইন দ্য ডার্ক। মানে শিশুরা অন্ধকারে যেমন ভয় পায়, ম্যান বলতে এখানে বড়দের কথা বোঝানো হচ্ছে, বড়রা মৃত্যুকে ঠিক তেমন ভয় পায়। And as that natural fear in children is increased with tales, so is the other. এবং শিশুদের মধ্যে এই ভয়টা, অন্ধকার সম্পর্কে এই ভয়টা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের ফেরি টেলস এর মধ্য দিয়ে, যেমন তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর গল্প শোনানো হয়, যার কারণে কি হয়, তাদের এই মৃত্যু সম্পর্কে বা অন্ধকার সম্পর্কে তাদের ভয়টা বৃদ্ধি পেতে থাকে। এবং মানুষের ক্ষেত্রেও ঠিক তেমন, আমাদেরকে বিভিন্ন ধরনের মৃত্যু সম্পর্কে ভীতিকর স্টোরি শোনানো হয়, যেমন মারা যাওয়ার পর মানুষকে এই করা হবে ওই করা হবে, এগুলো কিন্তু মানুষের মধ্যে মৃত্যু সম্পর্কে ভয়টা বৃদ্ধি করে। এছাড়া অনেক কারণও রয়েছে। সার্টেনলি দ্য কন্টেম্পলেশন অফ ডেথ অ্যাজ দ্য ওয়েক্স অফ সিন অ্যান্ড প্যাসেজ টু অ্যানাদার ওয়ার্ল্ড ইজ ফলি অ্যান্ড রিলিজিয়াস। এখানে বলা হচ্ছে, আসলে মানুষের মৃত্যুর পর কিন্তু মানুষের সব ধরনের পাপের শাস্তি হবে। সিন, মানুষ জীবনে যত পাপ করেছে সবকিছু শাস্তি মৃত্যুর পরে হবে, এই চিন্তাটাও কিন্তু মৃত্যুকে ভয় করার একটা কারণ। এছাড়া দেখা যাচ্ছে কি, আমরা এখন একটা জগতে আছি, পরে আরেকটা জগতে যাব। এই যে প্যাসেজ টু অ্যানাদার ওয়ার্ল্ড, এটাও কিন্তু একটা হলি এবং রিলিজিয়াস ব্যাপার। এটাও কিন্তু আমাদের মৃত্যুর প্রতি ভয় পাওয়ার একটা কারণ। But the fear of it as a tribute due unto nature is weak. তবে কিন্তু মৃত্যু হচ্ছে একটা প্রকৃতির দান, মানে এটা মৃত্যু প্রত্যেকটা মানুষকে বরণ করতেই হবে। যে মানুষটা জন্মগ্রহণ করে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে এই ন্যাচারাল জিনিসটাকে ভয়ের চোখে দেখাটা হচ্ছে উইকনেস এর একটা ব্যাপার, মানে দুর্বলতার একটা লক্ষণ। Yet in religious meditations there is sometimes mixture of vanity and of superstition. এখানে দেখায় মৃত্যুর প্রতি বিভিন্ন ধরনের ধর্মীয় যে চিন্তার সাথে সাথে কখনো কখনো নিবুদ্ধিতা এবং আমাদের যে সুপারস্টিশন থাকে, মানে কুসংস্কার, এই সব কিছু মিশ্রণের কারণে মৃত্যুর প্রতি ভয়টা আমাদের আরো বৃদ্ধি পায়। মানে সব জায়গায় কিন্তু সুপারস্টিশনটা থাকে, এবং এটা কিন্তু আমাদের সবকিছুর ভয়কে বৃদ্ধি করে। You shall read in some of fresh books of mortification that a man should think with himself what the pain is. If we have burnt his fingers in priest,
or tortured and thereby imagine what the pains of death are. এখানে বলা হচ্ছে বিভিন্ন ধরনের খ্রিস্টান এখানে একটা খ্রিস্টান ভিক্ষুদের লেখা অনুশোচনামূলক গ্রন্থের কথা বলা হয়েছে, যেখানে বলা হয় যদি মানুষের আঙ্গুলের ডগাটাকে কেটে ফেলা হয় তাহলে দেখা যায় খুবই ভয়াবহ একটা ব্যথা তার মধ্যে কাজ করে। তাহলে চিন্তা করেন মৃত্যুর পর মানুষের তো পুরো শরীরটাকেই ধ্বংস করে দেওয়া হবে, তাকে বিভিন্ন ধরনের কষ্টের জর্জরিত করা হবে। এসব কিছু দ্বারা বোঝা যায় মৃত্যুর যন্ত্রণাটা কেমন, হোয়াট দ্য পেইনস অফ ডেথ আর। তাহলে মৃত্যুর যন্ত্রণাটা কতটা তীব্র হবে। সামান্য একটা আঙুলের ডগা কেটে গেলে মানুষ এতটা কষ্ট পায়, তাহলে যখন শরীরটাই ধ্বংস হয়ে যাবে, সবকিছু পুরো শরীরে বেদনা দেওয়া হবে, তাহলে মৃত্যুর যন্ত্রণা কতটুকু হবে। When the whole body is corrupted and dissolved. When many times death faced with less pain than the torture of a limb. এছাড়া কি কখনো কখনো শরীরের কোনো অঙ্গের যে ব্যথাটা আমরা অনুভব করি তা কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে কম হয়। কিছু মানুষের মৃত্যুর যন্ত্রণা খুব কম থাকে, কিছু মানুষের অনেক বেশি থাকে। হয়তোবা আঙ্গুলের ডগাটা কাটতে যে ব্যথা হয়েছে তার থেকেও কম ব্যথা একজন মানুষ মৃত্যুবরণ করার সময় পেতে পারে। For the most vital part are not the quickest of sense. এবং এটা কি এর কারণ হচ্ছে কারণ আমাদের শরীরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গগুলো খুবই দুর্বল অনুভূতি হয়ে থাকে। যেমন আমাদের বডিতে কিছু পার্ট রয়েছে যেগুলো খুবই একটুতে আমাদের খুব ব্যথা লাগে, তাই বলা হচ্ছে কি মৃত্যুর যন্ত্রণাটা হয়তো সেখানে ব্যথা লাগার থেকেও কম হবে। And by him that spake only as a philosopher and natural man, it was well said. এখানে কিছু ফিলোসফারের কথা বলা হচ্ছে, দার্শনিক সাধারণ মানুষের মতোই বলেছিলেন মৃত্যু যে আনুষঙ্গিক বিষয় রয়েছে সেগুলো মানুষের মৃত্যুর প্রতি আরো বেশি ভয়টা বাড়িয়ে দেয়। এখানে এই কথাটাই লেখা হয়েছে পম্পে মর্টিস ম্যাগিস টেরেট। মানে এখানে বলা হচ্ছে আমাদের মৃত্যু যখন হয় তখন দেখা যায় আশেপাশের মানুষ বা আশেপাশে যে একটা সিচুয়েশন থাকে ওই জিনিসটাই কিন্তু মানুষকে মৃত্যুর প্রতি ভয়টা বাড়িয়ে তোলে। এছাড়া groans, convulsions, and a discolored face, and French weeping, and blacks, and obsequies, and the like show death terrible. এছাড়া কি থাকে, যখন মানুষ মারা যায় তখন আমরা স্বাভাবিকভাবে দেখি আশেপাশে সকলে কান্না করতে থাকে, সকলের ফেস কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়, আমাদের যে আত্মীয় স্বজন ফ্রেন্ডস থাকে বন্ধু বান্ধব সবাই কান্না করতে থাকে এবং শোকের একটা ছায়া সব দিকে পড়ে যায়। এছাড়া এইসব কিছুই কি করে মৃত্যুটাকে আরো বেশি ট্যারিবল করে তোলে। ইট ইজ ওয়ার্থি দ্য অবজার্ভিং দ্যাট দেয়ার ইজ নো পেশেন্ট ইন দ্য মাইন্ড অফ ম্যান সো উইক বাট ইট মেক্স অ্যান্ড মাস্টার্স দ্য ফিয়ার অফ ডেথ and therefore death is no such terrible enemy when a man had so many attendants about him. এখানে বলা হচ্ছে একটা জিনিস উল্লেখ্য যে মানুষের মনে এমন দুর্বল অনুভূতি কমে আছে যা মানুষকে মৃত্যুর ভয় ও পরাভূত করতে পারে না। মানে হচ্ছে মৃত্যু এমন কোনো ভয়ঙ্কর শত্রু নয়, বিশেষ করে যখন মানুষের সঙ্গে অনেক বেশি অ্যাটেন্ডেন্স থাকে। মৃত্যুটা এমন বড় কিছু নয়, যখন আপনার সাথে অনেক সঙ্গী সাথী থাকবে তখন কি আপনি মৃত্যুর যুদ্ধ জয় হতে পারে। and that can win the combat of him. তাহলে কি আপনার সাথে যখন অনেক অ্যাটেন্ডেন্স থাকবে আপনি চাইলে মৃত্যুটাকে কি করতে পারেন, জয় করতে পারেন। রিভেঞ্জ triumphs over death. রিভেঞ্জ মানে হচ্ছে যে আমাদের একজনের প্রতি প্রতিশোধ নেওয়া গ্রহণকালে কিন্তু মানুষ মৃত্যুটার কথা চিন্তা করে না যে আমি ওর থেকে প্রতিশোধ নিব, এর বিনিময়ে হয়তো আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তখন কিন্তু মানুষ মৃত্যুর কথাটা চিন্তাই করে না। তার মানে মৃত্যুটা কত ছোট একটা ব্যাপার। এছাড়া যখন ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু মানুষ প্রেমে অন্ধ হয়েও মানুষ মৃত্যুটাকে সাধারণ গ্রহণ করে নেয়। যেমন আপনার সাথে কারো মনোমালিন্য হয়েছে ভালোবাসায়, তখন সে সুইসাইড করে ফেলে। এছাড়া সম্মান, অনারটা তো অনেক বড় একটা ব্যাপার, সম্মানের রক্ষার্থেও কিন্তু মানুষ মৃত্যুটাকে তুচ্ছ মনে করে। এছাড়া ফেয়ার এবং যখন মানুষ শোকাবৃত হয় মানে শোকে থাকে তখনও কিন্তু মানুষ অনেক তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যায়। কিন্তু মানুষ যখন আতঙ্কিত অবস্থায়ও কিন্তু মানুষ সহজে কি হয় মৃত্যুর দিকে এগিয়ে যায়। এছাড়া এখানে একজন গ্রেট পার্সনের কথা বলা হয়েছে, may we read after Otho the emperor had slain himself, pity provoked many to die out of merry compassion to their sovereign and as the truest sort of honors. এখানেও একজন পার্সনের কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন অর্থ এবং তিনি ছিলেন একজন রোমান সম্রাট। তিনি ভিটেলিয়াসের সঙ্গে সিংহাসন নিয়ে দ্বন্দ্বে পরাজিত হয়ে আত্মহত্যা করেন এবং
তার যে সঙ্গী সাথীরা ছিল মানে যে সহমর্মী হয়ে অনেকে তার এই পথ বেছে নেয় এবং তারা নিজেরাও আত্মহত্যা করেছিল। তার মানে মানে মৃত্যু জিনিসটা তারা কতটা ছোট চোখে দেখেছিলেন, ইজিলি তারা মৃত্যুটাকে জয় করে নিয়েছিলেন। মেয়ে সেনেকা এখানে সেনেকার কথা বলা হয়। সেনেকা তো আরো তুচ্ছ কারণকে আত্মহত্যার জন্য যথেষ্ট মনে করেন। কারণ দেখো ভেবে আমরা চিন্তা করি যে আমরা কতগুলো কারণে মৃত্যুর দিকে ধাবিত হই। কিছু মানুষ খুবই সাহসী হয়, আবার কিছু অসুখী হয়। এই কারণে শুধু মানুষ কিন্তু আত্মহত্যা করে তা নয়, বরঞ্চ কিছু খুঁতখুঁতে মানুষও আত্মহত্যার দিকে পরিচিত হয়। এটা হচ্ছেন সেনেকা, তিনি এই কথাটি বলেছেন মৃত্যু সম্পর্কে। মানুষ শুধু দুঃসাহসী বা অসুখী বলে মৃত্যুবরণ করে না, বরং খুব খুঁতখুঁতে টাইপের হলেও কিন্তু মানুষ কি করে আত্মহত্যা করে। A man would die, though he were neither valiant nor miserable, only upon a weariness to do the same thing so oft over and over. এখানে ঠিক তাই বলা হচ্ছে, মানুষ অতিশয় দুঃসাহস এবং অতিরিক্ত বেদনাক্রান্ত হলেও কিন্তু মানুষ কি করে মৃত্যুবরণ করতে চাইবে তা নয়। সামান্য মানে আপনি শুধু দুঃসাহসী এবং অতিরিক্ত বেদনাক্রান্ত মিজারেবল কন্ডিশনে আছেন তার জন্য কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন না, বরং কি সামান্য ক্লান্তিজনিত ওয়েরিনেস কি হবে মানুষ মৃত্যুবরণ করতে চায়। দেখা যায় অনেক সময় অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে মানুষ চাই কেন আমি মরলাম না, আমি মরে গেলে কত ভালো হতো, এসব কথা বলতে থাকে। মানে ছোট ছোট ব্যাপারগুলোতেও কিন্তু মানুষ মৃত্যুবরণ করতে চায়। এরপরে দেখা যাচ্ছে ইট ইজ নো লেস ওয়ার্থি টু অবজার্ভ হাউ লিটল অল্টারেশন ইন গুড স্পিরিটস এন্ড দ্য অ্যাপ্রোচেস অফ ডেথ মেড। এখানে বলছে যে মানে মৃত্যুটা যখন আসে তখন গ্রেট পার্সনদের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা এই জিনিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে তাদের মধ্যে কি তখনও কোনো পরিবর্তন আসে নাকি তারা যেমন সাহসী পার্সন ছিল যেমন জীবনকালে গ্রেট পার্সন হিসেবে ছিল, মৃত্যুকালেও কি তারা তেমন গ্রেট থাকেন, এটাও কিন্তু অবজার্ভ করা খুব ইম্পর্টেন্ট। ফর দে অ্যাপিয়ার টু বি দ্য সেম ম্যান, তারা কি তখনও সেম ম্যান থাকবে, তেমন সেম গ্রেট থাকবে টিল দ্য লাস্ট ইনস্ট্যান্ট। এখানে কিছু মানুষের কথা বলা হয়, তার মধ্যে একজন হচ্ছে অগাস্টাস সিজার। অগাস্টাস সিজারের যখন মৃত্যু আসে তখন তিনি তার ওয়াইফ থাকে লিবিয়াকে বলেন যে তার এখন সময় শেষ। বিদায়কালে খুব সুন্দর করে তিনি তাকে শুভেচ্ছা জানায় এবং তাকে বলে যে আমাদের দাম্পত্য জীবনের স্মৃতিগুলাকে তুমি স্মরণ করো, লিবিয়া বিদায়। এটা বলে কি লিবিয়ার কাছ থেকে বিদায় নিই। এটা হচ্ছে জুলিয়াস সিজার যখন মারা যাচ্ছিলেন তার অবস্থাটা কেমন ছিল। এরপরে বলা হয় টাইবেরিয়াসের কথা বলা হয়। টাইবেরিয়াস তার শেষ মুহূর্তে স্বাভাবিক থাকার ভান করছিল, যদিও তার অবস্থা খুবই অবনতি হচ্ছিল। এবং টাইবেরিয়াস সম্পর্কে টেসিটাস বলেন যে তার শরীরের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক থাকার ভান করছিলেন। এটা হচ্ছে টাইবেরিয়াস সম্পর্কে টেসিটাসের মন্তব্য। এরপরে বলা হচ্ছে ভেসপাসিয়ানের কথা। ভেসপাসিয়ান একটা টুলে বসে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এছাড়া তিনি কৌতুকের সাথে বলেছেন, আমার ধারণা আমি দেবতা হতে চাচ্ছি। Vespasian is the jest and sitting upon the stool but Putodessus Theo, মানে তিনি বলেছেন যে মনে হচ্ছে কি তিনি দেবতা হতে যাচ্ছেন। এখানে কথাগুলো ইংলিশে লেখা নেই তাই আমি এই লাইনগুলো বলছি না। এরপরে দেখা যাচ্ছে গালবার কথা বলা হয়। গালবা উইথ সেন্টেন্স, গালবা বলেছিলেন গালবা মৃত্যুকালে তিনি বলছিলেন গলাটা এগিয়ে দিয়ে, তিনি বারবার বলছিলেন আঘাত করো যদি বা রোমান জনগণের কল্যাণের জন্য হয়ে থাকে। মানে তিনি তার গলাটাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছিলেন, হোল্ডিং ফোর্থ হিজ নেক, তার গলাটা সামনের দিকে এগিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন তার মৃত্যু যদি রোমানদের জন্য মঙ্গলকর হয় তাহলে কি তার মৃত্যুবরণ করাটা উত্তম। এরপরে দেখা যাচ্ছে সেভেরাসের কথা বলা হয়। তিনি রাজকর্মে ব্যস্ত থাকার মাঝে মৃত্যুবরণ করেন। তখন তিনি বলেন জলদি করো, কোনো কাজ যদি বাকি থাকে নিয়ে আসো। মানে কোনো কাজ যদি এখনো তার বাকি থাকে তাহলে কি নিয়ে আসো, এটাই তিনি বলছিলেন। এবং এরপর দি এন্ড দ্য লাইক, এরপর এইরকম আরো অনেক দৃষ্টান্ত রয়েছে যারা মৃত্যুকালে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন। মানে তারা যখন জীবনকালে গ্রেট ছিল মৃত্যুর সময় তারা গ্রেট থাকার চেষ্টা করছিলেন। সার্টেনলি ডাস, এখানে একজন স্টয়িকরা কথা বলা হয়। স্টয়িকরা কি করেছিল, they took too much cost upon death and by their great preparations made it appear more fearful. স্টয়িকরা যখন
মৃত্যুবরণ করছিল তখন অনেক বেশি প্রস্তুতি নিচ্ছিল এবং যার কারণে এই মৃত্যুটা অনেক বেশি ভয়ানক মনে হচ্ছিল। এরপর এখানে একটি সেইং এর কথা বলা হয়, বেটার সেড হি, মানে সেই ভালো বলেছিলেন, যিনি জীবনের পরিসমাপ্তিতে প্রকৃতির দান হিসেবে বিবেচনা করেছেন। মানে মৃত্যুটাকে যদি যে প্রকৃতির দান হিসেবে মনে করেন তাহলে কি সেটা অত বেশি ফেয়ারফুল মনে হবে না। যদি আপনি অনেক বেশি প্রিপারেশন নেন তাহলে দেখা হবে কি মৃত্যুটা অনেক বেশি ফেয়ারফুল মনে হবে। ইট ইজ অ্যাজ ন্যাচারাল টু ডাই অ্যাজ টু বি বস। জন্মগ্রহণ করাটা যেমন একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক তেমনি মৃত্যুবরণ করাটা একটা ন্যাচারাল ব্যাপার। And to a little infant, perhaps the one is as painful as the other. এবং যে একটা ছোট বাচ্চার জন্য ইনফ্যান্টের জন্য মৃত্যুটা যেমন পেইনফুল তেমনি জন্মগ্রহণ করাটাও পেইনফুল, মানে দোনোটা জিনিসই পেইনফুল। He that ক্লাস স্টার্টিং করে died once is wounded in hot blood. এখানে বলা হচ্ছে যে মানুষটা নিজের কর্মব্যস্ততার মাঝে মৃত্যুবরণ করে তার কাছে মৃত্যুটা মনে হবে যে নিজের শেষ সামান্য একটা আঘাত পেয়েছে, আর কিছুই না। Who for the time Cats fills the heart, and therefore a mind fixed and bent upon somewhat this is good. এখানে বলা হচ্ছে আঘাত করার পর কিছু সময়ের জন্য তিনি কদাচিৎ যন্ত্রণা অনুভব করবেন, মানে তখন তিনি যখন কাজের মধ্যে ব্যস্ত থাকবেন এবং তিনি যখন মৃত্যুবরণ করবেন তখন তার কাছে মনে হবে সে সামান্য আঘাত পেয়েছে এবং এটা কিছুক্ষণ অনুভব করতে পারবে, এরপরে কিন্তু আর থাকবে না। আর তাই ভালো কোনো কিছুতে নিমগ্ন থাকে যে মন তার কাছে সে চাইলে সহজে মৃত্যু যন্ত্রণাটাকে এড়িয়ে যেতে পারে। মানে আপনি যদি কোনো ভালো কিছুতে নিমগ্ন থাকেন তখন মৃত্যু যন্ত্রণাটা আপনার কাছে ফিল হবে না। বাট অ্যাবভ অল বিলিভ ইট দ্য সুইটেস্ট সেন্টিকল ইজ, তবে বিশ্বাস মানে আমি একান্তভাবে বিশ্বাস করি যে, মানে ফ্রান্সিস বেকন বিশ্বাস করেন যে সমস্ত পার্থিব চাওয়া পাওয়া শেষ হয়ে গেলে আমার তুলে না, মানে হচ্ছে আমাদের যখন পার্থিব সবকিছুই কাজ শেষ হয়ে যাবে, জীবনের সব কাজ শেষ হয়ে যাবে, তখন আমাকে তুলে নাও আর রেখে দিও না। এই সঙ্গীতটাই কি মানুষের শেষ সঙ্গীত হওয়া উচিত, মানে এটাই আমাদের মৃত্যুর সঙ্গীত হওয়া উচিত। মৃত্যুর সময় যাতে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের মৃত্যু হওয়া উচিত, মৃত্যুকে ভয় পাওয়া উচিত না, এটা ফ্রান্সিস বেকন মনে করেন। Obtained worthy aim and expectations. Death had this also, that it opened the gate to good fame and extinguished envy. এখানে বলছে যখন মানুষ মৃত্যু আসে, মৃত্যুটা যখন মানুষের কাছে আসবে তখন কি হয়, খ্যাতির যে দুয়ার সেটা খুলে যায় এবং হিংসের কবরটা রচনা করে। মানে হচ্ছে মানুষ মৃত্যু যখন বরণ করে তখন দেখা যায় যে মানুষটা আপনাকে জীবন দশায় ঘৃণা করতো সেই মানুষটাও আপনাকে পছন্দ করতে শুরু করেছে আপনার মৃত্যুর পর সকল সেই মানুষটাকে ভালোবাসতে শুরু করে। এটা কিন্তু খুব একটা ক্রুয়েল ব্যাপার, তার জীবন দশায় আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে যখন মারা গিয়েছে তখন তার জন্য আপনার সিম্প্যাথি বেড়ে যায়। এটা আমাদের সমাজে খুব খারাপ একটা দিক। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ধন্যবাদ সবাইকে। এনি কনফিউশন? খুবই ইজি। জাকিয়া, আপনি জয়েন করেছেন? জি ম্যাম, আমি একটু হসপিটালে সিরিয়ালে আছি, এখানে খুব অসুস্থ আমি। হ্যাঁ, কি হয়েছে তাও আপনার? ম্যাম আমার 10 দিনের মতো হয়ে গেছে জ্বর, ভালো হচ্ছে না, অনেক ওষুধ টষুধ খাচ্ছি তাও কিছুতে কিছু হচ্ছে না। এটা মানে আপনার কি মনে হচ্ছে, বমি হচ্ছে নাকি? না ম্যাম, প্রচন্ড ঠান্ডা আর হচ্ছে জ্বর আর খুব মাথা ব্যথা। ওহো, প্রিয় প্রেম। শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের One ভিডিওর second, টপিক আপনার হলো ওটা বন্ধ ফ্রান্সিস করা বেকনের হয়নি। অফ ট্রুথ, এই এসেটি। চলো শুরু করা যাক। 1 সেকেন্ড, হ্যাঁ বন্ধ করে দিয়েছে। আপনারা পরীক্ষার জন্য এত টেনশন করবেন না। পরীক্ষায় আমাদের সিলেবাসে থাকছে আমাদের 17th সেঞ্চুরি প্রোস অ্যান্ড ড্রামা, এটার ব্যাপারে আপনি কি জানেন, এবং এরপরে থাকছে ফ্রান্সিস বেকনের 5টা এসে। এই 5টা এসে সামারি আমরা অলরেডি ইউটিউব ভিডিও দেখেছি, এমনিও জানি আমরা, আমি অনেকগুলো শেয়ার করেছি আপনাদের ডে ব্যাচ থেকে, তো আপনারা একটু দেখে নেবেন। তো আই হোপ আপনাদের অত সমস্যা হবে না, ঠিক আছে? ইজি হবে পরীক্ষা। পরীক্ষা আমাদের হবে 1 hour 15 minutes। সো সবাই ঠিক মতো দিবেন আপনারা। মানে আহ, আজকে মাসের কত, 14 তারিখ। তো আপনারা সবকিছু সুন্দরভাবে, পরীক্ষাটা 20 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখের পরে আপনারা জেনে যাবেন, হোপফুলি 2-3 দিনের ভিতরে জেনে যাবেন পরীক্ষাটা কবে। আপনাদের ব্যাচ কাউন্সিলর শেয়ার করে দিবে।
সো যেটা চাবো সেটা হচ্ছে সুন্দর করে পরীক্ষাটা দিয়েন, টাইম মতো আসবেন, টাইম মতো দিবেন। কারো কি এরকম হয়েছে যে পরীক্ষা সাবমিট করতে পারেননি, এরকম ইতিহাস আছে? টাইমলি করতে পারেননি আগে? কেউ যদি টাইমলি করতে না পারেন তাহলে প্রসিডিওরটা কি বলেন তো? ম্যাম সিসি করে মেইল করতে হবে। আর সাপোর্টে মেল করতে হবে, সিসিতে টিচারকে রাখতে হবে, ঠিক তো? ওকে, সাপোর্টে জি মেল ম্যাম। করতে আমাকে রাখবেন। আর এখানে আপনার স্ক্রিপ্টটা দিয়ে দিবেন। এবং এটা শুধু এটা হবে 1 ঘন্টা 15 মিনিটের ভিতর সাবমিট না করতে পারলে তার সাথে সাথেই আপনাকে দিয়ে দিতে হবে। এবং সাথে পেমেন্ট স্লিপটা আপনি দিয়ে রাখবেন, ঠিক আছে? বুঝা গেছে? ওকে ম্যাম। ওকে, জি এই ম্যাম। পিরিয়ডে আমি নেই, এতে অ্যাডমিনও ক্লিয়ার থাকে, সব ব্যাপারে আমার জন্য ক্লিয়ারেন্স হয়ে যায় যে আপনাদের সবকিছু ঠিক আছে। এটা ই লার্নিং ওপেনিং হয়নি বা কোনো ঝামেলা হয়েছে এইসব কিছুর কারণে পরীক্ষা দিতে পারেন না, এইসব ইস্যু না। বুঝা গেছে? বুঝছেন সবাই? আশা করছি আপনারা দিতে পারবেন। সো আমাদের সিলেবাস তো ক্লিয়ার, এবং আপনারা একটা নোটও পেয়ে যাবেন, মানে পরীক্ষায় কেমন আসতে যাচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, সেটা বৃহস্পতিবারে পাবেন। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর মিড টার্ম এক্সাম। মিডের আগে কি আমাদের কোনো ক্লাস আছে আরো? ম্যাম একটু নাম্বার বাড়ায় দিয়েন দিব? প্লিজ। ওরা তো অনেক খারাপই দিব। না, আমাদের পরীক্ষার মানে 20 তারিখ থেকে না আমাদের আর ক্লাস নাই। সো টেনশন নেবেন না, ভালো করে পরীক্ষাটা দিয়েন, ওকে? এই জান্নাতুল রিহান, দুষ্টুর শিরোমণি। না ম্যাম একটু বাড়ায় বাড়ায় নাম্বার দিয়েন। এটা কি, আমি শোনা পাইতেছি না। আচ্ছা, তাহলে ভালো থাকেন, বেস্ট উইশেস। থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম। ম্যাম। ওকে, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি। সজীব আসতেছে না আজকাল কেন যেন, সাজ্জাদ আল মারুন, কেউ কি জানে উনি কই? ম্যাম উনি বিজনেস নিয়ে বিজি। ওনাকে ক্লাস করছে যদিও বা, আরো করতে বলেন। ওকে, আসলে সবাইকে খোদা হাফেজ তাহলে। হাফিজ আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।